ধ্রুপদী ভাষার আভিজাত্য পেয়েছে, জানেন তো? তো এই ধ্রুপদী ভাষার ব্যাপারটা কি সেটা আমি অনেকের সঙ্গে কথা বলে দেখলাম যে অনেকেই জানেন না ধ্রুপদী ভাষা কি এবং কেন এই ধ্রুপদী ভাষা বাংলাকে বলা হচ্ছে এবং কি কি গুণ থাকলে বা একটা ভাষা ধ্রুপদী এই তকমা পেতে পারে। তো এই বিষয়ে আমারও যে খুব একটা জানা ছিল তা নয়, আমিও আপনাদের প্রতি জেনেছিলাম যে বাংলা ভাষা ধ্রুপদী পেয়েছে এবং খুব আনন্দিত হয়েছিলাম, কিন্তু তাতে মানে কি হবে, বাংলা ভাষার কি মাধুর্য বাড়লো বা কমলো সে সম্পর্কে কোনো ধারণা ছিল না। তো হঠাৎ গত মাসে, না এই মাসে অক্টোবরে, গত মাসে আমি একটা চিঠি আমন্ত্রণ পেলাম। সেটা হচ্ছে যে আরেকটি ধ্রুপদী ভাষা মানে আভিজাত্য পেয়েছে মারাঠি ভাষা। মারাঠি সরকার এই যারা যারা ধ্রুপদী ভাষা আমন্ত্রণ পেয়েছেন তাদের প্রত্যেক ভাষা থেকে 5 জন করে গবেষক এবং 1 জন করে কবি লেখক তাদের আমন্ত্রণ জানিয়েছিলেন মহারাষ্ট্রের অমরাবতীতে এই ধ্রুপদী ভাষা নিয়ে আলোচনা করার জন্য। তো ঘটনাচক্রে এই 5 জনের মধ্যে বাংলা ভাষা থেকে আমিও একজন আমন্ত্রিত ছিলাম এবং সেখানে গিয়ে আমার কিছু সম্যক জ্ঞান লাভ। তো আমার মনে হলো যে এই বিষয়টা যেগুলো জানলাম এবং সেখানে আমাকেও কিছু বলতে হয়েছিল, তো আমি আমার মতো করে কিছু বলেছিলাম, কিন্তু যেগুলো জানলাম সেইগুলো আমার মনে হয় সকলের সঙ্গে ভাগ করে নেওয়াটা বাঞ্ছনীয়। সেটা হচ্ছে 2004 সালে কেন্দ্রীয় সরকার প্রথম মনে করে যে কিছু ভাষাকে ধ্রুপদী ভাষা হিসাবে চিহ্নিত করা উচিত, তাদের সংরক্ষণ এবং তাদের যে ঐতিহাসিক যা যা আছে সেগুলো সংরক্ষণের জন্য এবং ভাষার চর্চা মানে যাতে বজায় থাকে সেই জন্য। তো ওরা প্রথম যে ভাষাটাকে চিহ্নিত করে 2004 সালে সেটা হচ্ছে তামিল। কিন্তু ওরা তার জন্য 4টে ক্রাইটেরিয়া নির্দিষ্ট করে যে এই 4টে ক্রাইটেরিয়া মিট করলে তবেই সেটাকে ধ্রুপদী আখ্যা দেওয়া যেতে পারে। সেই 4টে ক্রাইটেরিয়া একটি হলো 1500 মিনিমাম 1500 বছর, 1500 থেকে 2000 বছরের পুরনো সাহিত্য থাকতে হবে। এটা হচ্ছে 1 নম্বর ধ্রুপদী পাওয়ার জন্য। 2 নম্বর হচ্ছে এর মানে আদি সাহিত্যের নমুনা যা কয়েক প্রজন্ম ধরে এই ভাষার মানুষের কাছে মূল্যবান ঐতিহ্য হিসেবে পরিচিত হচ্ছে সেটা হতে হবে। 3 নম্বর হচ্ছে মৌলিকত্ব থাকতে হবে, অর্থাৎ কোন মৌখিক ভাষা থেকে নিয়ে নিজেদের সাহিত্য গড়ে উঠেছে তা নয়, নিজেদের মৌখিক ভাষা থেকেই সাহিত্য গড়ে উঠেছে এই বিষয়টা থাকতে হবে। এবং আধুনিক থেকে স্বতন্ত্র এখন যা আমাদের সাহিত্য রচনা হয় তার থেকে স্বাভাবিকভাবে 1000 বছর 1500 বছরের পুরনো হলে এটা হতে হবে। এই ক্রাইটেরিয়া প্রথম মিট করে 2004 সালে এটা পায় প্রথম তামিল ভাষা, তারপরে 2005 সালে পায় সংস্কৃত ভাষা, 2008 কন্নড় তেলেগু, 2013 মালায়ালাম, 2014 ওড়িয়া। বাংলা কিন্তু এর মধ্যে নেই। বাংলা এবং এরপরে বাংলা, মারাঠি, অসমিয়া এই ভাষাগুলো গত বছর পেল। তার জন্য ওরা যেটা হলো সেটা হচ্ছে যে মৌলিকত্ব বিষয়টা, অর্থাৎ কোনো মৌখিক ভাষা থেকে সাহিত্য আমাদের সাহিত্য নেওয়া হয়নি এই বিষয়টাকে তুলে দেওয়া। যে 4টে ক্রাইটেরিয়া ছিল, একটা ক্রাইটেরিয়া বাদ দেওয়া। সেই ক্রাইটেরিয়াটা বাদ দেওয়ার ফলে বাংলা এই অভিজাত্যর তালিকায়, অভিজাত ভাষার তালিকায় ঢুকতে পারবে। এখন ঘটনা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আমরা অনেকেই বলি যে, বা আমরা অনেকেই জানি, মানে আমি দীর্ঘদিন অব্দি তাই জানতাম যে বাংলা ভাষা বা আমাদের সমস্ত ভাষাগুলো সংস্কৃত থেকে এসেছে।
তাই তো মোটামুটি আমাদের তো সেরকমই ধারণা আছে। তো সেইটা আমি এখানে গিয়ে এবং ওদের সঙ্গে মিশে আরো কিছু পড়াশোনা করতে হলো স্বাভাবিকভাবে। করতে গিয়ে দেখলাম বা জানলাম যে না, বাংলা ভাষা সংস্কৃত থেকে আসেনি। এবং সেটার আগে যাবার আগে আমি বলি বাংলা ভাষাকে ওরা কিভাবে তকমা দিল অভিজাত ভাষা বলে। কারণ হচ্ছে 1907 সালে নেপাল থেকে হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় প্রথম চর্যাপদ আবিষ্কার করেন এবং ওনাকে 3 বার যেতে হয়েছিল নেপালে এই চর্যাপদ খুঁজে পেতে। এবং এই চর্যাপদকেই আদি মানে গ্রন্থ হিসাবে মানা হয়। এবং সুনীতিবাবু একে এই চর্যাপদ রচিত হয়েছিলেন গবেষণা করে জানান যে 10ম শতাব্দীতে, অর্থাৎ 1500 বছর হয়ে যাচ্ছে। ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ একজন গবেষক, উনি গবেষণা করে জানান যে এটা তৈরি এই চর্যাপদ লেখা হয়েছিল 7ম শতকে, তার মানে সেটাও 1500 সাল হয়ে যাচ্ছে। আর এর আগে মানে যে প্রসেসে বাংলা ভাষাকে অভিজাত এই তকমা দেয়া হলো, এর আগে 8ম শতকে লি ইয়েন বলে একজন তখন ফরাসি থেকে চীনে ভাষার একটা ডিকশনারি তৈরি করার চেষ্টা করেন এবং সেখানে 52টা শব্দ গুনে দেখা গেছে বাংলা শব্দ পাওয়া গেছে, যেটা পরবর্তী সময় মানে সেগুলো বাংলা হোক আর না হোক, পরবর্তী সময় যেগুলো বাংলা ভাষা হিসাবে সেগুলো এসছে। যেমন এইসো, বৈশো, এসো, বসো, এই শব্দগুলো বাংলা ওই ডিকশনারি থেকে পাওয়া গেছে। প্রবোধচন্দ্র বাগচি একজন গবেষক, তিনি 1917 সালে উনি এই ডিকশনারিটা আবার তিনি পুনর্মুদ্রণ করেন সম্পাদনা করে। এবং তিনিও তখন এটাকে জানান যে হ্যাঁ, এখানে 52টা শব্দ রয়েছে যেগুলো বাংলা শব্দ। এছাড়া পুরনো যে ব্রাহ্মী লিপি আছে সেখানেও নানা রকম শব্দের সঙ্গে, যেমন অশোকের যে গিরনার লিপিতে যে লেখা পাওয়া যায়, দ্বাদশ বলে একটা শব্দ পাওয়া যায়, যেগুলো পরবর্তী সময় বাংলা শব্দ ব্যবহৃত হয়েছে। এই শব্দগুলো, এই যে এগুলো পাওয়া যায়, যে উল্লেখগুলো পাওয়া যায় বা যে প্রমাণগুলো পাওয়া যায়, এই প্রমাণের সঙ্গে চর্যাপদ এইটা জুড়ে আমরা মানে আমাদের যারা দায়িত্বে ছিলেন তারা এটা পেশ করেন এবং এই সূত্র ধরে বাংলা ভাষা অভিজাত ভাষার তকমা পায় বা ধ্রুপদী ভাষার তকমা পায়। এখন বাংলা ভাষাটা এলো কি করে, এটা একটা বিষয় আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করব। 1500 খ্রিস্টপূর্বের 1500 বছর আগে এই দেশে আর্যরা আসে এবং এখানে যে ভাষা প্রচলিত ছিল সেই ভাষার সঙ্গে ওই আর্যদের আসা, মানে আমাদের তো সংস্কৃতি গড়ে ওঠে যেটা সংস্কৃতির মিশেল, একটা ভাষা থেকে আরেকটা ভাষার মিলের মধ্যে দিয়ে গড়ে ওঠে। এই মিলটা হতো দুভাবে। একটা প্রথমে হতো যুদ্ধে, মানে একটা দেশে যুদ্ধ করতে যেত, সেই দেশ জয় করে তারা পরবর্তী দেশে চলে যেত। কিছু লোক যারা আহত হতো সৈন্যরা, তারা থেকে যেত, সেখানে বিয়ে থা করতো, তাদের সংস্কৃতি কিছুটা এই সমাজে দিত, ওদের সংস্কৃতি কিছুটা দিত, এইভাবে সেটা চলতো আর কি। তো আমাদের যে বৈদিক ভাষা ছিল, যেটাকে বলা হয় ঋগ্বেদের সময়, যেটা বলা হয় খ্রিস্টপূর্ব 1200 বছর আগে, সেই বৈদিক ভাষার সংস্কারের মধ্যে দিয়ে, এই সংস্কার শব্দটা খুব ইম্পর্টেন্ট এখানে, বৈদিক ভাষার সংস্কারের মধ্যে দিয়ে যে ভাষাটা উঠে আসে সেটাই সংস্কৃত। সংস্কার অর্থে সংস্কৃত। এই সংস্কৃত ছিল লেখার ভাষা। এই সংস্কৃত ভাষাকে কথা বলতো, কথা যারা বলতো সেটা হচ্ছে প্রাকৃত ভাষা। প্রাকৃত ভাষাটা ছিল মৌখিক ভাষা এবং এইটা ছিল মানে লেখার ভাষাটা বা সাহিত্যের ভাষা ছিল সংস্কৃত ভাষা।
এই প্রাকৃত ভাষা, এই যেহেতু মৌখিক ভাষা, সেহেতু এটা এক এক জায়গায় এক এক রকম ভাবে অপভ্রংশ হয়ে, মানে বলার দোষে বা বলার গুণে যাই হোক, অপভ্রংশ হয়ে এক এক রকম ভাবে এগুলো ক্রমশ প্রবাহিত হতে থাকে। এবং এই যে এর ফলে যেটা হয় সেটা হচ্ছে গৌড়ীয় প্রাকৃত, মগধীয় প্রাকৃত, এরকম বিভিন্ন নাম হয় যেখানে যে ভাষায় এটা বলা হতো। প্রাকৃত আর পালি তো আলাদা। প্রাকৃত আর পালি ভাষা আলাদা। পালি ভাষা একদম আলাদা। কিন্তু এটা বলা হয় যে এক ধরনের গবেষকরা বলেন যে সংস্কৃত থেকে পালি আসে, তারপরে প্রাকৃত আসে। হ্যাঁ, কিন্তু সেটা ঠিক নয়। মানে এখন আর এক ধরনের গবেষকদের বক্তব্য হচ্ছে যে মানে পালিটা আলাদা ভাষা, পালিও এরকম একটা প্রাকৃত থেকে আসা ভাষা। বাংলা যেমন প্রাকৃত থেকে আসা ভাষা, পালিও তেমনি প্রাকৃত থেকে আসা একটা ভাষা। সেটা অনেক আগে সংস্কৃত থেকে যখন শুরু হয়, লিপি, হ্যাঁ যখন শুরু হয়, পালি লিপি অনেক পরে এসে, লিপি অনেক পরে মানে বুদ্ধের যে ডিসকোর্স, হ্যাঁ পালি ভাষা কিন্তু সংস্কৃত, বুদ্ধেরও আগে সংস্কৃত কথা, এবং সেই সময় প্রাকৃত মুখের যে কথা ছিল সেটাই হচ্ছে প্রাকৃত ভাষা। পরবর্তী সময় যে হয় সেটা হচ্ছে যে এই সংস্কৃত থেকে আস্তে আস্তে, সংস্কৃত থেকে বলবো না, এই পালি থেকেই, এই প্রাকৃত থেকেই পালি ভাষা আসে, এবং তারপরে অন্যান্য বিভিন্ন জায়গায় যে যে ভাষার অপভ্রংশ হয়ে যে জায়গায় যায়, সেই রকম ভাবে মাগধীয় প্রাকৃত, গৌড়ীয় প্রাকৃত এইসব আসে। তো এইরকম কয়েকটা প্রাকৃত জায়গার প্রাকৃত ভাষা মিলে বঙ্গ কামরূপী, নামটা ছিল বঙ্গ কামরূপী প্রাকৃত তৈরি হয়, এখান থেকে আস্তে আস্তে এই বাংলা, উড়িয়া, অহমিয়া, মৈথিলি এই ভাষার উদ্ভব হয়। আমরা যেমন এখনো দেখতে পাবো বাংলাদেশের চট্টগ্রাম, রংপুর বা বিভিন্ন জায়গায় নিজের কথার ভাষা আলাদা, এগুলো একটা জায়গা, কিন্তু এরা যখন সাহিত্য সৃষ্টি করে তখন সেই সাহিত্যের ভাষা কিন্তু আলাদা। তো এইখান থেকে এই বাংলা ভাষা উঠে আসা, মানে প্রাকৃত থেকে, সংস্কৃত থেকে নয়। এরপরে আমার যেটা প্রশ্ন ছিল, মানে এগুলো তো গবেষকদের পাওয়া, গবেষণা করেছে ইত্যাদি ইত্যাদি, তো এগুলো সংরক্ষণ করা ইত্যাদি। আমার দুটো প্রশ্ন ছিল, সেই দুটো প্রশ্ন আমি রাখি, আপনাদের ভাবনায় হয়তো আসবে। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে যে এই যে 11টা ভাষা, এই 11টা ভাষার মধ্যে 8টা ভাষার একটা সামাজিক এবং রাজনৈতিক জায়গা আছে, অর্থাৎ এই 8টা রাজ্যের ভাষা হচ্ছে এই 8টা ভাষা, যেমন বাংলা, মারাঠি, তামিল, তেলেগু, এগুলো বিভিন্ন রাজ্যের ভাষা, সেগুলো বিভিন্ন কাজে ব্যবহৃত হয় এবং তার একটা প্রবহমানতা আছে, তার একটা মানে ব্যবহার আছে। কিন্তু সংস্কৃত, পালি এবং আরেকটি ভাষা, এই তিনটে ভাষা, পালি, সংস্কৃত এবং আরেকটা ভাষা, এই তিনটি ভাষার কোনো ব্যবহার নেই। মানে এদের কোনো রাজনৈতিক কোনো ব্যবহারের জায়গা নেই, এরা শুধুই সংরক্ষণের জায়গা। এখন এই যে ভাষা সংরক্ষণ করছে, ঠিক আছে, কিন্তু এই ভাষার তো এখন বদলে যাচ্ছে। আমাদের ভাষার সৃষ্টি হয়েছিল তো হোমোসেপিয়েন্সদের আসার পর থেকে, 60-70 হাজার বছর আগে থেকে। তো বিভিন্ন গবেষণা বলছে যে এই হোমোসেপিয়ানদের অস্তিত্বই এখন প্রশ্নের মুখে, কারণ এআই এসেছে, কম্পিউটার আসার পরে আমরা দেখছি সমস্ত ভাষার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আমরা রিপ বলি, ওমাগতে ওএমজি বলি, নানা রকম আমরা সংকেত চিহ্ন দিয়ে কথা বলি, এবং এগুলো সাহিত্যের মধ্যেও ক্রমশ ঢুকে পড়ছে, কারণ ভাষা বয়ে চলে সাহিত্যের মাধ্যমে। একটা হচ্ছে মৌখিক কথার মাধ্যমে,
একটা হচ্ছে সাহিত্যের মাধ্যমে, এই দুইভাবে ভাষা বয়ে চলে। তো আমরা দেখি যে ভাষা বদলে যাচ্ছে, এবং যে ভাষাটা মানে প্রত্যেক ভাষায় এই যে বদলটা ঘটছে, কিছু শব্দ কিন্তু সব ভাষায় ঢুকছে, যে আমি রিপ, ওএমজি, ওমাগো বা এরকম আরো অনেকগুলো শব্দ আছে ঢুকছে। তো এই জায়গা থেকে যে ভাষার সংরক্ষণ, সেইটা নিয়ে আমাদের কি ভাবনা চিন্তা, মানে আমি এটা আমার সরকারের কাছে, মানে কেন্দ্রীয় সরকারের কাছে আমার প্রশ্ন ছিল, তারা কি ভাবছে। আর এই যে তিনটে ভাষা বললাম, একটা হচ্ছে সংস্কৃত, একটা হচ্ছে পালি, আর একটা ভাষা, এই তিনটে ভাষা যেহেতু ব্যবহার নেই, তাহলে সেহেতু কিভাবে তারা এটাকে সংরক্ষণ করবে। আর তৃতীয় একটা কথা বলে, আমার সময় হয়ে এসছে অনেকক্ষণ, বলতে বলে শেষ করছি। সরকারের যে এই ভাষা সংরক্ষণের জন্য গ্রান্ট আছে, সবচেয়ে বেশি গ্রান্ট আছে সংস্কৃত এবং তামিল ভাষার জন্য, বাকি ভাষাগুলোর জন্য গ্রান্ট খুব নগণ্য আছে। তো সংস্কৃত ভাষার সংরক্ষণের জন্য যে গ্রান্ট, এত গ্রান্ট, সেটা কি শুধুই শোকেসের হয়ে থাকবে, বা আমাদের শুধু একটা স্যাম্পল ভাষা হিসেবেই থেকে যাবে? এইগুলো আমার প্রশ্ন ছিল আর কি। তো সেগুলো নিয়ে এখন একটা সর্বভাষা একটা কমিটি তৈরি হয়েছে, ঘটনাচক্রে বাংলা ভাষা থেকে আমাকে সেই কমিটিতে রেখেছে। এখন দেখা যাক ভাষার কি হয়। আমি চিন্তা এবং কিছু ঘটনা, তথ্য আপনাদের সামনে জানালাম আর কি। নমস্কার।